এইটাতে স্যার এটা গোল আইতেম তোর পাওয়ার পয়েন্টে যাব এখানে চলে যাব না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমতপুর আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জুথিকা পাল, ঊর্ধ্বতন প্রশিক্ষক, এটিআই রহমতপুর বরিশাল। আজকে আমার তৃতীয় পর্বের প্রথম ক্লাস। আমি তৃতীয় পর্বে তোমাদের যে ক্লাসটি নিব সেটি হলো মাঠ ফসলে চাষাবাদ 2। এটার বিষয় কোড 2431 বা 2431। তৃতীয় পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন আমি আমার ক্লাসটি শুরু করছি। প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হলো যে সূচিপত্র। তোমাদের এই মাঠ ফসলের চাষাবাদ 2-এ তোমাদের যে বিষয়গুলি শিখতে হবে সেগুলি হলো ইউনিট 1-এ ফসলের স্তর ও পর্যায় এবং ধান, গম ও ভুট্টা চাষ। ইউনিট 1-এ তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো ফসলের স্তর ও পর্যায় এবং ধান, গম ও ভুট্টা চাষ। ইউনিট 2-এ তোমাদের শিখতে হবে তৈল ফসল চাষ প্রযুক্তি। ইউনিট 3-এ সম্ভাবনাময় দানাদার ফসল। আর ইউনিট 4-এ সম্ভাবনাময় অন্যান্য ফসল উৎপাদন প্রযুক্তি। আর ইউনিট 5-এ ঘাস ফসল উৎপাদন প্রযুক্তি। আর ইউনিট 6-এ সবুজ সার ফসল চাষ। এখন আমরা পর্যায়ক্রমে আমরা কোনগুলোকে ঘাস ফসল বলা হয়, কোনগুলোকে সবুজ সার ফসল বলা হয়, কোনগুলি সম্ভাবনাময় অন্যান্য ফসল, সম্ভাবনাময় দানাদার ফসল কোনগুলো, তৈল ফসল কোনগুলোকে আমরা বলি, এগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা ক্লাসে আলোচনা করা হবে। তাহলে আমি আমার যেটা প্রথম ক্লাস সেটা হলো ইউনিট 1, তোমাদের ফসলের স্তর ও পর্যায় এবং ধান, গম ও ভুট্টা চাষ। তো ইউনিট 1-এ আমাদের অনেক বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে। এই জন্য তোমাদের যেটা ইউনিট 1 হয়তো আমরা আজকে একদিনে শেষ করতে পারবো না, কয়েকটা ক্লাস আমাদের লাগবে। এখন আমরা একটু দেখি যে ফসল কাকে বলে। যেহেতু আমরা এখানে মাঠ ফসলের চাষাবাদ আমাদের বিষয়, সেহেতু ফসলটা কি এটা আমাদের একটু জানতে হবে। দেখো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার বা উপযোগিতা পাওয়ার জন্য যে সকল ফসলের বা উদ্ভিদের যত্ন বা চাষ করা হয় তাদেরকে কি বলে? ফসল বলে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকার বা উপযোগিতা পাওয়ার জন্য যে সকল উদ্ভিদের যত্ন বা চাষ করা হয় তাদেরকে কি বলে? ফসল বলে। আর ফসল হবার পূর্ব শর্ত কি? ফসল হবার পূর্ব শর্ত হলো ব্যবহারিক বা আর্থিক উপযোগিতা, আর ওই উদ্ভিদ উৎপাদনের জন্য যত্ন বা পরিচর্যার আবশ্যকতা। একটা হলো কি আমরা কিভাবে ব্যবহার করব বা এটার আর্থিক উপযোগিতা আছে কিনা, আরেকটা হলো ওই উদ্ভিদ উৎপাদনের জন্য যত্ন বা পরিচর্যার আবশ্যকতা। যে আমাদের
কেমন যত্ন নিতে হবে এবং কেমন পরিচর্যা করতে হবে সেটার উপর ভিত্তি করে এটাকে কি বলে, ফসল বলা হয়। তাহলে ফসল হবার পূর্ব শর্ত কি, ব্যবহারিক বা আর্থিক উপযোগিতা, আরেকটা হলো কি ওই উদ্ভিদ উৎপাদনের জন্য যত্ন বা পরিচর্যার আবশ্যকতা। এরপরে আমরা চলে যাই মাঠ ফসল কাকে বলে। যেহেতু আমাদের সাবজেক্টই হলো কি মাঠ ফসলের চাষাবাদ, তাই না? তাহলে মাঠ ফসল কি এটা আমাদেরকে জানতে হবে। সেটা হলো কি ব্যাপকভাবে এবং বেশি পরিমাণে উৎপাদনের উদ্দেশ্যে যে সকল ফসল মাঠে উৎপাদন করা হয় তাদেরকে কি বলা হয়, মাঠ ফসল বলা হয়। মাঠ ফসল কি ব্যাপকভাবে এবং বেশি পরিমাণে উৎপাদনের উদ্দেশ্যে যে সকল ফসল মাঠে চাষ করা হয় তাদেরকে কি বলা হয়, মাঠ ফসল বলা হয়। আরো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে যে ঘাস ফসল বা পশুখাদ্য ফসল কি। সেটা হলো কি যে সকল ফসল বা ফসলের কোনো অংশ পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেটিকে পশুখাদ্য ফসল বলা হয়। যেমন কাউপি, ফেলন, তারপরে হলো কি ভুট্টা, নেপিয়ার ঘাস, তারপরে হলো কি প্যারা ঘাস, সুদান ঘাস ইত্যাদি। এগুলো হলো কি যে সকল ফসল বা ফসলের কোনো অংশ পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেটিকে পশুখাদ্য ফসল বলা হয়। যেমন কাউপি, ফেলন, ভুট্টা, নেপিয়ার ঘাস, প্যারা ঘাস, সুদান ঘাস। তোমাদের এইসব ঘাসের উপরেও তোমাদের ক্লাস হবে, তোমরা পরবর্তী ক্লাসে এই ঘাসগুলো সম্পর্কেও জানতে পারবে। সবুজ সার ফসল, তোমাদের একটা ইউনিট আছে সবুজ সার ফসল চাষ। এই জন্য সবুজ সার ফসল সম্পর্কে একটু জানতে হবে যে সবুজ সার উৎপাদনে যে সকল ফসল চাষ করা হয় সেগুলোকে সবুজ সার ফসল বলা হয়। যেমন ধনচা, শনপাট, কাউপি ইত্যাদি। তাহলে সবুজ সার ফসল কি, সবুজ সার উৎপাদনে যে সকল ফসল চাষ করা হয় সেগুলোকে সবুজ সার ফসল বলা হয়। যেমন ধনচা, শনপাট, কাউপি এগুলো। ধানের পর্যায় বিন্যাস আমরা একটু দেখি। ধানের পর্যায় বিন্যাস, তোমাদের কিন্তু এই বিষয়টা খুবই দরকার যে ধানের পর্যায় বিন্যাস। এখানে যে কোনো ফসলেরই কয়েকটা পর্যায় আছে। তো এখানে আমরা যেহেতু বোরো ধান সম্পর্কে প্রথমে আলোচনা করব সেহেতু আমরা দেখি যে ধানের পর্যায় বিন্যাস সম্পর্কে আমরা একটু দেখি। দেখো ধানের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত তোমার এই 10টি পর্যায়ে ভাগ করা হয়েছে ধানের পর্যায়কে। পর্যায় 0তে আছে অঙ্কুরোদ্গম শুরু থেকে চারা উদ্গমন। পর্যায় 1-এ আছে বীজতলায় চারা অবস্থা থেকে রিকভারি পর্যায়। পর্যায় 2-এ আছে কুশি পর্যায়। দেখো এই 3টি পর্যায় নিয়ে হচ্ছে কি একটা স্তর। আমি পরবর্তীতে আসব। এই যে তোমার 10টি পর্যায়, এই পর্যায়গুলোকে আবার কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। দেখো যে কালারগুলো আমি আলাদা করে দিয়েছি, একটা লাল, একটা সবুজ, একটা কি নীল, তাই না? এই 3টি মিলে হয় হচ্ছে একটা স্তর। এখন আগে আমি তোমাদের, আর এই যে এই 4টি মিলে হয় আরেকটি স্তর, আর এই 3টি মিলে হয় আরেকটা স্তর। তাহলে কি কি স্তর এগুলো আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করব। আগে আমরা দেখি ধানের পর্যায় বিন্যাস কয়টা পর্যায়। তাহলে পর্যায় 0 থেকে পর্যায় 9 মোট কয়টা পর্যায়? 10টি পর্যায়। পর্যায় 0 হচ্ছে অঙ্কুরোদ্গম শুরু থেকে চারা উদ্গমন। পর্যায় 1-এ আছে বীজতলায় চারা অবস্থা থেকে রিকভারি পর্যায়। পর্যায় 2-এ আছে কুশি পর্যায়। পর্যায় 3-এ আছে কাণ্ড পর্যায়। পর্যায় 4-এ আছে কাইস্থর অবস্থা। পর্যায় 5-এ শীষ উদ্গমন। পর্যায় 6-এ ফুল ফোটা।
পর্যায় 7-এ দুধ অবস্থা, পর্যায় 8-এ মন্ড বা ডাব অবস্থা, আর পর্যায় 9-এ আছে কি পরিপক্ক অবস্থা। দেখো এইগুলো হলো ধানের কয়টা পর্যায়, তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি পর্যায় আছে। এরপরে আমি চলে যাই স্তর বিন্যাস। তোমাদের আগে বলেছিলাম যে দৈহিক বৃদ্ধি স্তর হলো কি চারা পর্যায় থেকে প্রথম কুশি অবস্থা, এটা হলো 30 দিন। ধানের স্তর বিন্যাস কয়টা স্তর আছে? 3টি। একটা হলো দৈহিক বৃদ্ধি স্তর, একটা হলো প্রজনন স্তর, আরেকটা হলো কি পরিপক্কতা স্তর। দেখো আগের স্লাইডে কিন্তু আমি বলেছিলাম যে এই প্রথম 3টি মিলে হয় হলো কি দৈহিক বৃদ্ধি স্তর, আর এই যে এই 4টি মিলে হয় হলো কি প্রজনন স্তর, আর এই 3টি পর্যায় মিলে হয় কি পরিপক্কতা স্তর। তাহলে দেখো চারা পর্যায় থেকে প্রথম কুশি অবস্থা কয়দিন? 30 দিন। আর রিকভারি পর্যায় কয়দিন? 7 থেকে 10 দিন। এটা হলো তোমার রিকভারি পর্যায়, কি তোমরা জানো তাই না? এটা হলো প্রথম যখন তোমার চারাটা বীজতলা থেকে যখন মূল জমিতে লাগানো হয়, তখন প্রথমে গাছগুলো একটু খড়ের রং ধারণ করে তাই না? পরবর্তীতে গিয়ে গাছগুলো সবুজ হয়ে ওঠে। তো এই 7 থেকে 10 দিনের মধ্যে দেখবে যে গাছগুলো সবুজ হয়ে ওঠে। এই যে যে এক মানে এক পর্যায়ে তোমার বীজতলা থেকে মূল জমিতে নেওয়ার ফলে গাছে কিছুটা ধকল যায় তাই না? সেখান থেকে রিকভারি হতে 7 থেকে 10 দিন লাগে। এই জন্য বলে যে রিকভারি পর্যায় হলো 7 থেকে 10 দিন। কুশি পর্যায়, কুশি পর্যায়ে 45 থেকে 60 দিন। আর প্রজনন স্তর, এটা হলো কায়স্থর অবস্থা 10 দিন, গর্ভাবস্থা 10 দিন, শীষ উৎগমন ও ফুল ফোটা অবস্থা 10 দিন। তোমরা একটু খেয়াল করো, প্রজনন স্তরে কিন্তু সব এই যে যে দৈহিক বৃদ্ধি স্তরে এই যে যে সংখ্যার কথা আমরা বলছি, এই কুশি পর্যায়ে দেখো 45 থেকে 60 দিন। এই দৈহিক বৃদ্ধি স্তরে কিন্তু তোমার যে দিন আছে সেই দিনের ভেরিয়েশন হয়, কিন্তু প্রজনন স্তরে দেখো 10 10 10, প্রজনন স্তরে 30 দিন, আর পরিপক্কতা স্তরেও 10 10 10, এই 30 দিন। তাহলে দেখো পরিপক্কতা স্তরে আছে দুধ অবস্থা 10 দিন, মন্ড বা ক্ষীর অবস্থা বা দানা পুষ্টি অবস্থা 10 দিন, পরিপক্ক অবস্থা 10 দিন। একটু খেয়াল করো, এইগুলো কিন্তু মোটামুটি একই, দিনের সংখ্যা একই, কিন্তু দৈহিক বৃদ্ধি স্তরে যে কি হয় দিনের সংখ্যাগুলো ভেরি করে, দিনের সংখ্যাগুলো চেঞ্জ হয়। কিন্তু প্রজনন স্তর পরিপক্কতা স্তরে সব ধানের ক্ষেত্রে কি হয় তোমার একই থাকে। এখন আমরা একটু দেখি যে তোমার রাইস গ্রোথ স্টেজ, ভেজিটেটিভ স্টেজ, রিপ্রোডাক্টিভ স্টেজ, রাইপেনিং স্টেজ। দৈহিক বৃদ্ধি স্তর, তারপরে প্রজনন স্তর, রাইপেনিং স্টেজ। ধানগুলো দেখতে কেমন হয় দেখো, এটা হলো ট্রান্সপ্লান্টিং স্টেজে এরকম থাকে, টিলারিং স্টেজ বা কুশি পর্যায় এরকম হয়, তারপরে স্টেম ইলংগেশন কাণ্ড পর্যায়ে এরকম হয়, পেনিকেল ইনিশিয়েশন, পেনিকেল ইনিশিয়েশন বা ফুল ফোটা, শীষ উৎগমন, সেটাতে কি হয় এরকম দেখা যায়। আর হেডিং স্টেজে এরকম দেখতে হয়, ফ্লাওয়ারিং স্টেজে এরকম দেখতে হয়, মিল্ক স্টেজে এরকম একটা ছড়ার মতো দেখা যায়, ডার্ক স্টেজে দেখো ছড়াগুলো আরেকটু পরিপক্ক হয়, ম্যাচিউর স্টেজে যে ছড়াগুলো একদম ম্যাচিউর হয়ে যায়। এগুলো হলো রাইস গ্রোথ স্টেজ, 3টি স্টেজে ভাগ করা হয়েছে। আরেকটা বিষয় দেখো, আমরা সবসময় বলি যে এই রাইস প্ল্যান্ট উইথ 5 টিলার্স। টিলারিং মানে কি? টিলার হচ্ছে কি কুশি। এখন 5টি, আমরা তো বলি যে ধান গাছে কুশি হয় তাই না? এই দেখো, এই রাইস প্ল্যান্ট উইথ 5 টিলার্স, একটা ধান গাছ 5টি কুশি সহ। এখন টিলার মানে হচ্ছে কুশি। এখন আমরা কিন্তু অনেকেই বুঝি না যে
কুশি আসলে কি। তো এই জন্য এই ছবিটা তোমাদেরকে দিয়েছি যে এ টিলার ইজ এ শুট উইথ ইনক্লুডস দা রুটস। এ টিলার হচ্ছে কি একটা শুট যেটা করে কি ইনক্লুডস দা রুটস, স্টেম এন্ড লিভস, যেটা কি করে, যেটা শিকড়, কাণ্ড এবং পাতা ধারণ করে। ইট মে অর মে নট হ্যাভ এ পেনিকেল। দেখো তোমার টিলারে তোমার পেনিকেল বা শীষ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। দেখো একটা টিলারে পেনিকেল থাকে, লিভ থাকে, স্টেম থাকে, রুট থাকে। তার মানে কি একটা ধান গাছ যখন আমরা চারা দিই তার পাশ থেকে যে কুশিগুলো বের হয় প্রত্যেকটা কুশিতেই তোমার কি হয়, রুট থাকে, তারপরে কি থাকে, কাণ্ড থাকে, শিকড় থাকে, কাণ্ড থাকে এবং পাতা থাকে। তবে এই কুশিগুলোতে তোমার এই পেনিকেল বা শীষ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমরা দেখি যে দৈহিক বৃদ্ধি স্তর কি হয়, জাত ভেদে ভিন্ন হয়। আর আমরা তোমাদের পরবর্তী স্লাইডে আমি বলবো জাত ভেদে বলতে তোমার হলো ধানের মৌসুম হচ্ছে কয়টা, ধানের মৌসুম হলো 3টি, আউশ, আমন এবং বোরো। আউশ ধানের হচ্ছে জীবনকাল কম, আমন ধানের জীবনকাল হচ্ছে মধ্যম, আর বোরো ধানের জীবনকাল বেশি। এই জন্যই কিন্তু বলা আছে দৈহিক বৃদ্ধি স্তর জাত ভেদে ভিন্ন হয়। আর পরিপক্ক স্তর হচ্ছে 30 দিন, আর প্রজনন স্তর হচ্ছে 30 থেকে 35 দিন। প্রজনন স্তর 30 থেকে 35 দিন, আর পরিপক্ক স্তর কয়দিন, 30 দিন। এটা আমি আগের স্লাইডেও তোমাদেরকে দেখিয়েছি যে এই যে প্রজনন স্তর দেখো 30 দিন, পরিপক্কতা স্তরও হচ্ছে 30 দিন, তাই না? তারপরে হলো কি, দেখো তোমাদের একটা টেবিলের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে পরিপক্ক স্তর ও প্রজনন স্তর ধানের সব মৌসুমের ক্ষেত্রে এক হলেও দৈহিক বৃদ্ধি স্তর হয় ভিন্ন। এখন ধানের মৌসুমের নাম আমি দিয়েছি আউশ, আমন, বোরো। মোট জীবনকাল আউশে ধর 120 দিন, আমনে 140 দিন, বোরোতে 160 দিন। এখন পরিপক্ক স্তর দেখো আমি ধরেছি 30 দিন, আর প্রজনন স্তর 35 দিন। আর দৈহিক বৃদ্ধি স্তর তাহলে কি হবে, মোট জীবনকাল থেকে যদি আমরা পরিপক্ক স্তর এবং প্রজনন স্তর বাদ দেই তাহলে কি আসবে, দৈহিক বৃদ্ধি স্তর পাওয়া যাবে। মোট জীবনকাল হলো যদি 120 দিন হয় আর পরিপক্ক স্তর 30 দিন, কারণ এইগুলো কিন্তু মোটামুটি ফিক্সড। আমি তোমাদেরকে আগেই বলেছি পরিপক্ক স্তর এবং প্রজনন স্তর মোটামুটি একই হয়, কিন্তু ভিন্নতা হয় হলো দৈহিক বৃদ্ধি স্তরে। এখন আমরা যেহেতু জানি পরিপক্ক স্তর 30 দিন আর প্রজনন স্তর 30 থেকে 35 দিন, তাই না? তাহলে এই দুটো তো আমরা জানি, কিন্তু জানি না হচ্ছে আমার দৈহিক বৃদ্ধি স্তর কয়দিন। তাহলে আমাকে যদি আমরা বের করি দৈহিক বৃদ্ধি স্তর সমান মোট জীবনকাল থেকে পরিপক্ক স্তর আর প্রজনন স্তর যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো দৈহিক বৃদ্ধি স্তর। এখন তাহলে আউশের ক্ষেত্রে আমাদের দেখো 120 থেকে যদি 30 আর 35 বাদ দেই তাহলে এটা হয় কতদিন, 55 দিন। আর আমনের ক্ষেত্রে যদি আমরা 140 থেকে 30 আর 35 বাদ দেই তাহলে থাকে 75 দিন। আর বোরো ধানের ক্ষেত্রে যদি আমরা 160 থেকে এই দুটো বাদ দেই থাকে 95 দিন। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে পরিপক্ক স্তরের প্রজনন স্তর একই, কিন্তু তোমার ডিফারেন্সটা হয় কোথায়, ডিফারেন্সটা হয় 55 দিন, 75 দিন আর 95 দিন। এই ক্ষেত্রে ডিফারেন্সটা হয়। দৈহিক বৃদ্ধি স্তরে কি হয়, ডিফারেন্সটা হয়। তাহলে কি তোমরা বুঝতে পেরেছো যে জীবনকাল যে ধানের যত বেশি তার দৈহিক বৃদ্ধি স্তরের সময়ও তত কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই না? আর পরিপক্ক স্তর আর প্রজনন স্তর কিন্তু মোটামুটি সব ধানের ক্ষেত্রেই, সব জাতের ক্ষেত্রেই একই রকম, মানে আউশ, আমন, বোরো এই তিনটা মৌসুম, সব মৌসুমের ক্ষেত্রে পরিপক্ক স্তর প্রজনন স্তর একই, কিন্তু ডিফারেন্সটা হয় হলো দৈহিক বৃদ্ধি স্তরের ক্ষেত্রে। এখন আমরা একটু যাই বোরো ধান চাষের
কলা কৌশল। বোরো ধান চাষের কলা কৌশল। দেখো, ধান আমাদের মূল খাদ্যশস্য, আর মূল উৎপত্তি স্থল হলো ভারত অথবা চীনকে ধরা হয়। আর বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সেটিভা অথবা অরাইজা সেটিভা। দেখো, এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে অরাইজা সেটিভা যে কোনো বৈজ্ঞানিক নাম বা উদ্ভিদতাত্ত্বিক নামকে আমাদের এইভাবে বাঁকা করে লিখতে হয়, এটাকে বলে ইটালিক হরফ। আর এইটাকে বলে আন্ডারলাইন করা। যে কোনো বৈজ্ঞানিক নামের নিচে হয় আমাদেরকে ইটালিক হরফে লিখতে হবে বাঁকা করে, আর না হয় কি করতে হবে, ওই বৈজ্ঞানিক নামের নিচে দুইটি অংশ, এটা হলো গণ অংশ, এটা প্রজাতি অংশ, এই দুইটির নিচে আলাদা করে আমাদেরকে দাগ দিয়ে দিতে হবে। গোত্র কি? গোত্র হলো কি? গ্রামিনী। বোরো ধান হচ্ছে গ্রামিনী গোত্রের। আর ধানের মৌসুম তিনটি, আউশ, আমন এবং বোরো। এটা আমি তোমাদের আগেই বলেছি। ধানের মৌসুম হলো তিনটি, আউশ, আমন এবং বোরো। আর বোরো ধান চাষের সময় হলো কখন? বোরো ধান আমরা চাষ করা হয় রবি মৌসুম বা শীতকালে। আর বোরো ধানের জাতের নাম, দেখো অনেকগুলো বোরো ধানের জাতের নাম আছে। তো আমি তোমাদের বইতে এত জাতের নাম দেয়া নাই, আমি অনেক জাতের নাম এখানে অ্যাড করেছি। তোমাদের দেখো এখানে বিরিধান 28, বিরিধান 29, এটা হলো বোরো ধানের সব থেকে অনেক বেশি ফলন দিয়ে থাকে, বিরিধান 28 আর বিরিধান 29। তারপরে দেখো বিরিধান এই যে 81, 84, 86, 88, 89, 92, তারপরে বিরিধান 61, বিরিধান 64, এগুলো হলো জিঙ্ক সমৃদ্ধ ধান। আর এই যে নতুন বিরি হাইব্রিড ধান 1, 2, 3, 5, এগুলো হলো হাইব্রিড ধান। আর বিনা ধান 5, বিনা ধান 6। এখন এই যে হাইব্রিড ধান, এগুলোর কিন্তু কোনো বীজ সংরক্ষণ করা যায় না। আর এইগুলো কিন্তু কি উচ্চ ফলনশীল, তোমরা এগুলোর মধ্যে গুলিয়ে ফেলো না। বিরিধান 59, বিরিধান 60, বিরিধান 61, এই যে প্রথম যে জাতগুলো বিরিধান 92 পর্যন্ত, এগুলো হলো উচ্চ ফলনশীল উফশি জাত। এই দুটো উফশি জাত। কিন্তু হাইব্রিড যেগুলো, এগুলোকে বলে হাইব্রিড ধান, এগুলোর কিন্তু বীজ সংরক্ষণ করা যায় না। তারপরে আমরা আসি বোরো ধানের জমি তৈরি। বোরো ধানের জমি তৈরি, মাটির প্রকারভেদে মাঝারি উঁচু জমিতে 3 থেকে 5 বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি থকথকে কর্দমাক্ত করতে হয়। নতুন চরে এবং মরাখালীর তলদেশে বিনা চাষেও বোরো ধান রোপণ করা যায়। তাহলে আমরা দেখলাম যে মাটির প্রকারভেদে মাঝারি উঁচু জমিতে 3 থেকে 5 বার আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি থকথকে কর্দমাক্ত করতে হয়। তারপর বোরো ধানের চারা তৈরি। খেয়াল করো তোমরা, বোরো ধানের অঙ্কুরিত বীজ, যেহেতু এটা শীতকালে হয় বা রবিতে হয়, তাই না? বোরো ধানের অঙ্কুরিত বীজ নভেম্বর ডিসেম্বর মাসে বীজতলায় বপন করতে হয়। আর বীজতলা অবশ্যই কাদাময় থকথকে হতে হবে। এ সময় বীজতলায় বিশেষ যত্ন নিতে হবে যাতে চারা বা জালাগুলো ঠিকভাবে বেড়ে ওঠে। চারা তোলা, বেশি বয়সের চারায় কুশির সংখ্যা ও ফলন কম হয়। আর 30 থেকে 40 দিন বয়সের চারাই উত্তম। আর চারা তোলার পূর্বে বীজতলা ভিজিয়ে নিতে হবে, এতে চারা সহজেই উঠে আসে। খেয়াল করো, বেশি বয়সের চারায় কি হয়? কুশির সংখ্যা ও ফলন কম হয়। এই জন্য 30 থেকে 40 দিন বয়সের চারাই উত্তম। আর চারা তোলার পূর্বে বীজতলা ভিজিয়ে নিতে হয়, এতে চারা সহজেই উঠে আসে। আর চারা আস্তে আস্তে টেনে তুলতে হয় যেন গোড়া কম আঘাতপ্রাপ্ত হয়। আর শিকড়ের সঙ্গে বেশি মাটি উঠলে সেটা ধুয়ে নিতে হয়। আর চারা তোলার পর বেশি দেরি না করে রোপণ করা উচিত। আর সাথে সাথে লাগানো না হলে ছায়াযুক্ত স্থানে পানিতে গোড়া ডুবিয়ে রাখা দরকার। যদি আমরা সাথে সাথে না লাগাই তাহলে ছায়াযুক্ত স্থানে পানিতে গোড়া ডুবিয়ে
রাখা দরকার। তারপরে দেখি চারা রোপণ। সারিতে চারা রোপণ করা উত্তম। সারিতে রোপণ করা জমিতে জাপানি ধান নিড়ানির সাহায্যে অল্প সময়ে আগাছা দমন করা যায়। আর সাধারণত রোপণ শুরু হয় ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাস পর্যন্ত। দেখো চারা রোপণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সারিতে যদি আমরা চারা রোপণ করি সেটা আমাদের জন্য ভালো হবে। আর সাধারণত রোপণ শুরু হয় ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাস পর্যন্ত। আর রোপণের দূরত্ব, জাত, মৌসুম, রোপণের সময় এবং ভূমির উর্বরতার উপর নির্ভরশীল। রোপণের দূরত্ব মানে কত দূরে দূরে আমরা চারা লাগাবো সেটা হলো কি জাত, মৌসুম, রোপণের সময় এবং ভূমির উর্বরতার উপর নির্ভরশীল। তবে আধুনিক জাতের জন্য সাধারণত 25 সেন্টিমিটার দূরে সারি এবং প্রতি সারিতে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে চারা রোপণ করা হয়। স্থানীয় জাতের জন্য দূরত্ব আরো কম, আর প্রতি গোছে সাধারণত 2 থেকে 3টি চারা দিতে হয়। অবশ্য স্থানীয় জাতের উৎপাদন ক্ষমতা কম এবং রোপণ সময় দেরি হলে চারার সংখ্যা 4টি পর্যন্ত দেয়া যায়। আর চারা রোপণের সময় জমিতে ছিপছিপে পানি থাকা দরকার। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আধুনিক জাতের জন্য সাধারণত 25 সেন্টিমিটার দূরে সারি এবং প্রতি সারিতে 10 থেকে 15 সেন্টিমিটার দূরে চারা রোপণ করা হয়। আর স্থানীয় জাতের জন্য দূরত্ব আরো কম, আর প্রতি গুছে সাধারণত 2 থেকে 3টি চারা দিতে হয়। তবে যদি হাইব্রিড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা করে চারা দিতে হবে। অবশ্যই স্থানীয় জাতের উৎপাদন ক্ষমতা কম এবং রোপণ সময় দেরি হলে চারার সংখ্যা 4টি পর্যন্ত দেয়া যায়। আর চারা রোপণের সময় জমিতে ছিপছিপে পানি থাকা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনাই করছি।